নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসিকা আমাদের কালকে আর একটু বাকি ছিল জানা এটার। হ্যাঁ বান্দা, আমরা দুই নাম্বারের শেষের দিকে গেছিলাম নৈব সংজ্ঞা না সংজ্ঞা। কালকে যেখানে হয়েছিল ওখান থেকে আলোচনা করেন। বান্দা, এখানে 2 নাম্বারটা থেকে আবার একটু পরে যাবো। 2 নাম্বার পরে বলতে এক লাইন করে আলোচনা করে করে চলে যাইতে হবে। হ্যাঁ বান্দা, আমার বন্দনা নেবেন মঙ্গল। আজকে পারি 2 নম্বর থেকে একটু ইয়ে করে আকিঞ্চয়তন ধ্যান থেকে এই সর্বোচ্চ ধ্যানে পৌঁছানোর প্রক্রিয়াটি অতি সূক্ষ্ম। আলম্বনের অসারতা দর্শন। যোগী প্রথমে আকিঞ্চয়তন ধ্যানে কিছুই নেই, শূন্যতা, এই আলম্বনে অবস্থান করেন। যেটা আমরা ওই আকিঞ্চয়তনের মধ্যে আমরা উনি অনন্ত চিত্তকে নিয়ে যখন নিজের মানে অনন্ত চিত্তকে নিয়ে যখন বিশ্লেষণ করে ওখানে দেখছে যে ওখানে মানে কিছুই নেই, এখানে অনন্ত চিত্তের মধ্যে ওখানে উনি ওই যে ছবি দিয়ে মানে ছবি জুম করা ছবি দিয়ে বলছিলেন, তো ওখানে মানে যখন জুম করে দেখছে যে ওখানে মানে কিছু নেই, শূন্যতা, শূন্যতা, এই শূন্যতা আলম্বন নিয়ে অনেক ওখানে মানে অবস্থান করছেন। এক সময় তিনি উপলব্ধি করেন যে এই মানে আলম্বন যখন এটা আলম্বন করতেছে, উপলব্ধি করতেছে যে এখানে কিছুই নেই। ভাবনার মধ্যেও এক ধরনের মানসিক স্থূলতা বা প্রচেষ্টা রয়ে গেছে যে কিছুই নেই, তবু এখানে কিছু একটা রয়ে গেছে, মানে ওনার কাছে এটা মানে ধারণাটা প্রচেষ্টা রয়ে গেছে, মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে হবে না নামটা নাকি কালকে এটা আলোচনা করছিলাম, মানে ওই বিষয়টা দেখার, ওই বিষয়টা দেখতে চেষ্টা করা, এই যে চেষ্টা করতেছে, চেষ্টা কে করে? চিত্ত করে। চিত্ত প্রক্ষান্ত এখান্তরে
পক্ষান্তরে এখানে যে নৈব সংজ্ঞা, ওই যে সংজ্ঞা, ওই সংজ্ঞাটাকে দেখার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা রয়ে গেছে। আলম্বন পরিবর্তন। তিনি তখন আকিঞ্চয়তন চিত্তের সেই শান্ত ও সূক্ষ্ম অবস্থাকেই আলম্বন হিসেবে গ্রহণ করেন, যেটা কিছুই নেই, যেটা আমরা এখন জানতে, মানে চিত্ত শান্ত সূক্ষ্ম অবস্থা, ওই আলম্বনটাকে উনি গ্রহণ করছেন এবং তিনি অনুধাবন করেন যে আকিঞ্চয়তন ধ্যানই পরম শান্ত। এই চরম শান্ত অবস্থার প্রতি চিত্তকে নিবদ্ধ করতে করতে তিনি এমন এক স্তরে পৌঁছান যেখানে আলম্বন এবং চিত্তের মধ্যকার দূরত্ব মুছে যায়। এটা আমি কালকে বুঝাই দিয়েছিলাম, কালকের জায়গাটা আকিঞ্চয়তন চিত্তের এই জায়গাটা শুধু বুঝাই দিয়েছিলাম। হ্যাঁ, মানে আলম্বনটা কিরকম, আগে আকিঞ্চয়তনের মধ্যে ছিল, এখন আকিঞ্চয়তনের চিত্ত, এখন আকিঞ্চয়তনের চিত্তই হচ্ছে যে এই ধ্যানের আলম্বন। তারপরে পরম সূক্ষ্মতা লাভ। চিত্ত তখন কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ বস্তু রূপ না নিয়ে এক পরম শান্ত, নিষ্ক্রিয় ও অতি সূক্ষ্ম অবস্থায় নিমজ্জিত হয়। মানে এটার পরের তাপের কথা। চিত্ত ও চৈতসিকের বিনাশ। অভিধর্মের মানসিক উপাদান বিশ্লেষণ অনুযায়ী এই ধ্যানের অঙ্গ মাত্র দুইটি, অপেক্ষা এবং একাগ্রতা। তবে পূর্ববর্তী আকিঞ্চয়তন ধ্যানের তুলনায় এখানকার উপাদানগুলো এতই সূক্ষ্ম যে অভিধর্মের পরিভাষায় একে বলা হয় সংখ্যালঘু চৈতসিকের অবস্থা। মানে এখানে সংখ্যালঘু চৈতসিকের অবস্থা মানে দুর্বল যে মানসিক অবস্থা। সংখ্যালঘু না, সংখ্যাটা ভুল হয়েছে বোধহয়, সংজ্ঞা হবে যে, সংখ্যালঘু হবে যে। সংখ্যাটা দুর্বল, মানে ওই যে আমরা এখানে চিত্তের সংখ্যা, এই সংজ্ঞাটা চৈতসিকের অবস্থা। সংজ্ঞাটা তো একটা খুব সংজ্ঞা হচ্ছে যে একটা চৈতসিক। হ্যাঁ, এই চৈতসিকের অবস্থাটা অতি লঘু, অতি সূক্ষ্ম অর্থেই লঘু অর্থেই সূক্ষ্ম। এখানে বেদনা অনুভূতি, সংজ্ঞা উপলব্ধি, চেতনা ইচ্ছা, সব মানসিক স্কন্ধ তাদের চরমতম সূক্ষ্ম অবস্থায় অবস্থান করে। ওইটা বুঝলে এগুলো সবগুলো ওই জায়গাটাকে বোঝানোর জন্য। হ্যাঁ, বানতে ওই নৈব সংজ্ঞার না সংজ্ঞা জাগতিক বা লোকীয় জগতের মধ্যে এটি সর্বোচ্চ স্তর। কোন যোগী বা ধ্যানী এই ধ্যান অবস্থায় থাকা অবস্থায় মারা গেলে তিনি 31টি অস্তিত্বের ভূমির সবার উপরে সংজ্ঞায়তন অরূপ ভূমিতে পুনর্জন্ম লাভ করেন। এই ভূমিকে ভবাগ্র অর্থাৎ জগতের সর্বোচ্চ চূড় বলা হয়। যেটা অরূপ জগতের এই ভূমিতে কোনো বস্তুগত শরীরের অস্তিত্ব থাকে না। অভিধর্ম অনুসারে এখানকার আয়ুষ্কাল অবিশ্বাস্য রকমের দীর্ঘ, 84,000 মহাকল্প।
হয়েছে, আর বাকিগুলো তো বানতে এগুলো তো এমনিতে বুঝছেন, আর দরকার নাই। হ্যাঁ বানতে এগুলো এরপরে আমাদের মূল পেজে যান, মূল বইয়ে যান। মূল পেজে 282-83 মধ্যে বানতে বলেন। বিদেশ সম্ভাবনা করলে বিদেশ সম্ভাবনায় নির্ভর লাভ হয়, আর সমত ভাবনার মধ্যে কি লাভ হয় বান্দা? সমত ভাবনার মধ্যে চিত্ত সমাধিস্থ হয়। চিত্ত সমাধিস্থ যে পর্যায়ের হয় সেই ভূমিতে জন্মগ্রহণ করা যায়। ঋদ্ধি পাওয়া যায় বান্দা, না ঋদ্ধি লাভ পাওয়া যায়। হ্যাঁ, ঋদ্ধি পাওয়া যায়। তারপর বান্দা ওই বিদেশন দেওয়ার মধ্যে ঋদ্ধি পাওয়া যায় না? বিদেশন দেয়ানেও ঋদ্ধি পাওয়া যায়। বিদেশন দেয়ানো তো আপনার, এটা অবশ্য ঋদ্ধির সঙ্গে আবার অতীতের পারমির সঙ্গে একটা ব্যাপার আছে, এবং পারমি থাকলেও চারি ঋদ্ধিপাত ভাবনার সঙ্গে তার যিনি এটা চান তার ওতপ্রোততা থাকতে হবে। সবকিছু মিলেমিশিয়ে হয়। আবার এই ঋদ্ধি যাদের একেবারে পারমির সঙ্গে সেট করা বা পাবেনই, তাদের বেলায় অটোমেটিকভাবে স্বরবিজ্ঞা এট এ টাইম লাভ করেন। অরহত হওয়ার সঙ্গে সঙ্গে স্বরবিজ্ঞ অরহত। যেমন আমরা যেটা অরহত গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিসংবিদা মার্গলাভী, প্রতিসংবিদা লাভী অরহত দেখতেছি, এগুলো একই সঙ্গে এট এ টাইম উৎপন্ন হয় অটোমেটিক। ইচ্ছা অনিচ্ছার ব্যাপার ঘটে না। যাই হোক, এটার পর্ব আছে, আমরা ওখানে পড়তে চাইলে পারবো। হ্যাঁ, তারপর আমরা তাইলে বই দেখেন, বইয়ের মধ্যে কোন জায়গায় ছিলাম? বান্দা ওইটা শেষ করছে আর কি, সমত কর্মস্থান শেখা কি আর রোগদান শেষ শেখানো বলতে 3 নম্বর সম্পেয় বিভাগ বিভিন্ন কর্মস্থানের উপযোগিতা কেন বান্দা? বিভিন্ন কর্মস্থান উপযোগিতা না, এটাও আলোচনা করা হয়েছিল। এটা 283 পৃষ্ঠার মধ্যে ভাবনা বিভাগ থেকে শুরু হবে। ভাবনা বিভাগ, ঠিক আছে। ভাবনা বিভাগের মধ্যে কি আছে? 40 প্রকার ভাবনা গুলো, ওই যে কোন কোন ইয়েতে মানে কয়টাতে কয়টা পর্যন্ত আছে সেরকম। তাহলে এখন উপাসক দিবেন বাবু এর পরের থেকে পড়েন তাহলে। পৃষ্ঠা 183 পৃষ্ঠা না, 283 পৃষ্ঠা, 283 284 পৃষ্ঠা হবে, 284 পৃষ্ঠা। ওই নিমিত্ত বিভাগ থেকে ভাবনা বিভাগ 283 পৃষ্ঠার মধ্যে ভাবনা বিভাগ যেটা আছে 4 নম্বর, এটা থেকে 83 নাকি 84? আমি তো 83 সম্প্রিয় বিভাগ এটা শেষ হয়েছে। এটা শেষ হওয়ার পরে ওই 4 ভাবনা বিভাগ থেকে 4 নম্বর।
এটার পরেরটা। আমি তো এখানে খুঁজে পাচ্ছি না, যদি আপনি পড়েন। অমিত বড়ুয়া পড়েন। সম্প্রিয় এখানে এই সমস্ত 40টি ভাবনা দ্বারা পরিকর্ম ভাবনা লাভ করা যায়। বুদ্ধানুস্মৃতি হইতে মরণস্মৃতি পর্যন্ত 8 অনুস্মৃতি ভাবনায় আহারে অশুভ সংজ্ঞা ও চারি ধাতু ব্যবস্থাপন ভাবনায় শুধু উপচার ভাবনা পর্যন্ত চিত্ত একাগ্র হয়। তারপর হচ্ছে যে ইহাদের দ্বারা অপর্ণা লাভ হয় না। অবশিষ্ট 30 কর্মস্থানে অপর্ণা ভাবনাও লাভ করা যায়। তাহলে কোন 300 অর্থাৎ সেগুলো? আমরা এখানে 40 এখানে হবে যে আহারে অশুভ সংজ্ঞা যেটা 1, তারপর এখানে বুদ্ধানুস্মৃতি, প্রথমে বুদ্ধানুস্মৃতি হইতে অনুস্মৃতি পর্যন্ত এখানে 8টা, 1 2 3 4 5 8। তারপর এই আহার অশুভ সংজ্ঞা 9, চারি ধাতু ব্যবস্থাপন এটা শুদ্ধ 10। এই 10টা বাদ দিলে তো 40টার মধ্যে আর 330টা, আর সবগুলো আর কি বান্ধা ওই দশ কৃষ্ণ এখানে 10টা, তারপর 10 অশুভ আছে এখানে 10টা, 20টা। 10 অনুস্মৃতির মধ্যে আর 2টা বাকি থাকবে, 22টা। তারপর চারি অপ্রমেয় 22, 24, 26। তারপর এক সংজ্ঞা 26, ওই অরূপ ধ্যান এখানে এইখানে 30টা। তাহলে এগুলো যারা যারা মনে রাখতে চান মনে রাখতে পারেন। ওই এখানে 40টার মধ্যে 10টাতে উপচার ধ্যান পর্যন্ত, উপচার ভাবনা পর্যন্ত চিত্ত একাগ্র হয়। আর 30টার মধ্যে ইহাদের দ্বারা অপর্ণা লাভ হয় না। আর অবশিষ্ট 30টা, যে 30টা এগুলোর দ্বারা অপর্ণা ভাবনাও লাভ করা যায়। এখানে এগুলো তারপর 10 কৃষ্ণ ও আনাপান স্মৃতি। 10 কৃষ্ণ ও আনাপান স্মৃতি পঞ্চধ্যানিক। 10 অশুভ ও কায়াগত স্মৃতি প্রথম ধ্যানিক। এখানে টিকা দিছে 2, মানে এরকম করে দিছে। মৈত্রী, করুণা, মুদিতা এগুলো হচ্ছে চতুর্থ ধ্যানিক। উপেক্ষা পঞ্চম ধ্যানিক। তাহলে 26টি কর্মস্থান রূপলোকের ধ্যান উৎপন্ন করে। 4টি অরূপ কর্মস্থান অরূপ লোকের ধ্যান উৎপন্ন করে। পান্তা এগুলো ভাগ করে দিছে, এখানে ভাগ করে হ্যাঁ, এগুলো তো আমরা বুঝতেছি। তারপরে যান, এখানে কিছু বুঝার এই থাকলে বলেন। পর্যন্ত বানতে বলেন। ওই 26টি কর্মস্থান রূপলোকের ধ্যান গুলো কি বানতে? অরূপের গুলো বাদ দিয়ে আর সবগুলো রূপলোকের ধ্যান। অরূপের গুলো বলেন অমিত বড়ুয়া। অরূপের গুলো বানতে এখন পরে আছে যে ওই আকাশ, আকিঞ্চয়তন, আকিঞ্চ। আকিঞ্চয়তন, বিজ্ঞান, নৈব সংজ্ঞা, না সংজ্ঞা। এর পরেরটা পড়বো বানতে নাকি?
এরপরেরটা এই পর্যন্ত ভাবনা বিভাগ। এখন হচ্ছে নিমিত্ত বিভাগ। ত্রিবিধ নিমিত্তের মধ্যে পরিকর্ম নিমিত্ত ও উদ্গ্রহ নিমিত্ত আলম্বনের স্বভাব অনুসারে সর্বকর্মস্থান ভাবনার সময় লাভ হয়। প্রতিভাগ নিমিত্ত কিন্তু শুধু দশ কৃষ্ণ, দশ অশুভ, কায়াগত স্মৃতি ও আনাপান স্মৃতি এই দ্বাবিংশতি ভাবনায় লাভ হয়। ত্রিবিধ নিমিত্তের মধ্যে তাইলে নিমিত্ত ত্রিবিধ না? ত্রিবিধ বলছে ওই পরিকর্ম নিমিত্ত, উদ্গ্রহ নিমিত্ত, প্রতিভাগ নিমিত্ত এগুলো। এখানের মধ্যে পরিকর্ম ও উদ্গ্রহ নিমিত্ত আলম্বন স্বভাব অনুসারে সর্বকর্মস্থান ভাবনার সময় লাভ হয়। তারপরে সমাধির মধ্যে হচ্ছে যে উপাচার সমাধি, অপর্ণা সমাধি, এগুলোকে বলা হয় সমাধি। আর তিনটা হচ্ছে যে নিমিত্ত, পরিকর্ম নিমিত্ত, উদ্গ্রহ নিমিত্ত এবং প্রতিভাগ নিমিত্ত। সমাধির মধ্যে বামতে দিকে এই তো দুইটাই তো দেখা যাচ্ছে, নিচে দেখেন। আচ্ছা, হ্যাঁ, কারণ প্রতিভাগ নিমিত্তকে আলম্বন করিয়াই উপাচার সমাধি ও অপর্ণা সমাধি উৎপন্ন হয়। তাহা কি রূপে? কামাবচর ধ্যানের নিমিত্ত। এদের আমরা একটু আলোচনা করি। উপাসক দিবেন বাবু পরিকর্ম নিমিত্ত সম্পর্কে, পরিকর্ম নিমিত্ত কিভাবে উৎপন্ন করবেন এটা একটু বিস্তারিত আলোচনা করেন। তারপরে উপাসক পুতুল বাবু করবেন। তারপরে এনি দুজনের বিষয় শুনে তোমার যেটা ধারণা আছে ওটা আলোচনা করবে। পরিকর্ম নিমিত্তের মধ্যে আমার মনে আছে যে এটা হচ্ছে ওই চোখ খোলা অবস্থায় যেটা দেখা যায় সেটাকে সেটাকে নিয়ে ভাবনা করা হচ্ছে গিয়ে পরিকর্ম নিমিত্ত। ওই যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে পরিকর্ম নিমিত্ত। আর চোখ বন্ধ অবস্থায় যদি দেখা যায় সেটা হচ্ছে উদ্গ্রহ নিমিত্ত। শোনা যাচ্ছে যে ছবিতে। আর প্রতিভাগ নিমিত্ত হচ্ছে গিয়ে যখন ওই চোখ বন্ধ অবস্থায় যেটা দেখা যাচ্ছে সেটা যখন স্পষ্ট হয়ে যায় তখন সেটা হচ্ছে প্রতিভাগ। এতটুকুই মনে আছে। তা উপাসক পুতুল বাবু এটা আর কি, মানে প্রথমে একটা আলম্বন গ্রহণ করে এটাকে প্রথমে সবজি দেখলাম, দেখার পর আবার চোখ বন্ধ করে চিত্রের মাধ্যমে দেখা, এটা হলো বাংলা ওই পরিকর্ম নিমিত্ত বলা আর কি। হ্যাঁ, উপাসিক অমিত বাবু বলে। অর্থাৎ যে কোনো একটা কৃষ্ণ বা আলম্বন নির্বাচন করে, মানে নিমিত্ত আলম্বন নির্বাচন করে, তখন যখন চিত্তকে স্থির করে চোখ খোলা অবস্থায় বা বন্ধ অবস্থায় যেটা ইয়া করবো, ওই নিমিত্তকে আলম্বন হিসাবে নিয়ে ধ্যান করব, ওইটা হচ্ছে পরিকর্ম নিমিত্ত। আর চোখ বন্ধ অবস্থায় যেটা করবো এটা হচ্ছে উদ্গ্রহ নিমিত্ত। উদ্গ্রহ নিমিত্ত এবং উদ্গ্রহ নিমিত্তে যদি চিত্তকে একাগ্র যখন করব তখন চিত্তের মধ্যে একটা উজ্জ্বল একটা আমাদের ওইটা ভাবনা করতে করতে একটা উজ্জ্বল আলো আসবে, ওই ইয়াটাকে প্রতিভাগ নিমিত্ত বললাম। এনে বলো। গ্রুপে দিতে পারো, সবাই এখান থেকে পড়তে পারবে।
বান্ধে দিয়েছি। ঠিক আছে। হ্যাঁ, শুরু করো। বান্ধে এটা কি বান্ধে করতাম? হ্যাঁ, খুব বুদ্ধ মনোযোগ না দিলে এগুলো হবে না, কারণ এগুলো উৎপন্ন করতে হবে। ধ্যান, আমরা এটা পড়তেছি যে ধ্যান করার জন্য। অনেকেই মনে করতেছেন না না আমরা এখনো শুধু পুণ্যকর্ম করার জন্য করতেছি। যারা ওই হালকাভাবে নেবেন তাদের হালকা হবে, আর যারা বলবেন যে না আমরা এটা ধ্যান করার জন্য পড়তেছি, ধ্যান শিখিয়ে ধ্যান করার জন্য, তো তাদেরকে এগুলো এই জায়গাগুলো খুব ভালো করে এখন ধ্যান করার প্রক্রিয়াগুলো চলতেছে, যে না কিভাবে ধ্যান করব, কি কি বিষয়কে কেন্দ্র করে কিভাবে কিভাবে এগুলো যাবতীয় বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে ক্রমান্বয়ে আমরা পাবো। হ্যাঁ, বুদ্ধ দর্শনে বিশেষ করে বিশুদ্ধি মার্গে ধ্যান বা ভাবনার গভীরে প্রবেশের জন্য নিমিত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিমিত্ত শব্দের অর্থ হলো চিহ্ন, সংকেত বা আলম্বনের প্রতিচ্ছবি। মনকে একমুখী বা একাগ্র করার প্রক্রিয়ায় সাধক বা ধ্যানীর মনে নিমিত্তের তিনটি রূপ ফুটে ওঠে। এগুলোকে তিন প্রকার নিমিত্ত বলা হয়। এক নাম্বার হচ্ছে পরিকর্ম নিমিত্ত। প্রাথমিক বা প্রস্তুতিমূলক চিহ্ন। এটি ধ্যানের একদম শুরু বা প্রস্তুতি পর্যায়ের আলম্বন। ধ্যানের শুরুতে সাধক যখন কোনো শারীরিক বস্তু বা বিষয়কে দেখে মনোযোগ দেওয়া শুরু করেন, তখন সেটি পরিকর্ম নিমিত্ত। প্রকৃতি। এটি বাহ্যিক বস্তুর সরাসরি রূপ বা প্রত্যক্ষ উপলব্ধি। যেমন উদাহরণ, সাধক যদি কাছিন যেমন মাটির তৈরি একটি গোল চাকতি বা মোমের শিকার উপর ধ্যান করেন, তবে খালি চোখে দেখা সে মাটির চাকতি বা মোমের আসল শিকাটি হলো পরিকর্ম নিমিত্ত অবস্থা। এ পর্যায়ে মন চঞ্চল থাকে এবং সহজে বিভ্রান্ত হতে পারে। এটা হচ্ছে বলতে পরিকর্ম নিমিত্ত। এরপর হচ্ছে যে উদ্গ্রহ নিমিত্ত। বলতে এটা আলোচনা করতে হবে আর পরিকর্ম নিমিত্তটা। উপাসক পুত্রবাবু এগুলো আর আলোচনা করার প্রয়োজন পড়লে বলবেন, এগুলো কিন্তু বোঝানো আছে যে এখানে, বুঝছেন না, সরাসরি আলোচনা সহ। আর আমি মনে একটু একটু লাইট না ভালো জানতে, একটু একটু ভালো জানতে এনি একদম তোমার আপন ভাষা থেকে, মনের অভিব্যক্তি থেকে শুধু পরিকর্মটা বলো, আনাপান স্মৃতির কে কেন্দ্র করে। ভান্তে আনাপান স্মৃতি তো আমরা শ্বাস প্রশ্বাসের উপর দিয়ে করি, সেটা তো ভান্তে দেখা যায় না। শ্বাস নিচ্ছি, গ্রহণ করছি, সেটা তো ভান্তে একটা অনুভূতির বিষয়। তো সেটা আমি কিভাবে পরিকর্মটা নাকি নাই? হ্যাঁ, সেখানেও পরিকর্ম আছে। তাহলে পরিকর্মটা বলো কিভাবে হবে? বান্তে এটা হয়তো আমি গুছিয়ে বলতে পারবো না বান্তে। এটা আগেও অনেকবার আলোচনা করা হয়েছে, আমার বিষয়টা খেয়াল নেই।
অমিতাভর মনে আছে? এখানে হ্যাঁ, বলেন। না, বলতে চাচ্ছিলাম যে এখানে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা এটা অনেকটা আধ্যাত্মিক না, আর এই ক্ষেত্রে এটা বাহ্যিকের মধ্যে তো পড়তেছে না, তো এই ক্ষেত্রে এটা পরিকর্ম কিভাবে হচ্ছে? বলতে এখানে পরিকর্ম হয় না, ওই কোনখানে? ঢুকার সময় ঠান্ডা ঢুকলো না গরম ঢুকলো এটা অনুভব করলে এরকম নাম আছে? একদম যেটা প্রাথমিক, মানে যেটা প্রত্যেকটা ধ্যানের, যেমন আমরা বই পড়া শুরু করি, যে যখন আমরা বাল্য শিক্ষার মধ্যে অ আ শিখি, এই অ আটা হচ্ছে যে পড়াশোনার পরিকর্ম বা হাতে করি। তো এই হাতে করে কোনো ধ্যানে থাকবে না, এরকম আছে? দীপেন বাবু, এই কথাটাতে বুঝছেন আপনার উত্তরটা? বান্তা এখানে ওই নাসিকার অগ্রভাগ যেটা, এটাই হবে যে যদি আমি শ্বাস প্রশ্বাস দিয়ে যদি মানে নিমিত্ত পরিকর্ম নিমিত্তটা বুঝি, তাহলে ওই নাকের অগ্রভাগটা আমাকে ওইটাকেই বলতে হবে যে পরিকর্ম। পরিকর্ম। নাকের অথবা অগ্রভাগে ওইটাকেই অথবা করতে হবে। আমরা যে ওই নাকের অগ্রভাগের সঙ্গে বাতাস ঘোষিত এই ভিতরে প্রবেশ করার টাইম, বাইর হওয়ার টাইম, যেটা গণন করি, গণন প্রক্রিয়ার মাধ্যমে করি, ওটাকেও পরিকর্ম বলা যেতে পারে। এ নিয়ে আমি আবার দিয়েছি, যেটা এটা একটু পড়লে সবার আর একটু পরিষ্কার হতে পারে। দেখো, ওটা ওখানে কোথায় পর্যন্ত পড়ছো এটা মনে রাখিও আবার। এটা জাস্ট আমি আনাপান স্মৃতির প্রেক্ষাপটে বলছি, গ্রুপে দিলে সবাইও দেখতে পাবে। পরিকর্ম চেনাটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, না চিনলে বারবার জিজ্ঞেস করবেন। এইগুলো না চিনলে আর ধ্যান করতে পারবেন না। হ্যাঁ, বলো। পড়ব? হ্যাঁ, আলোচনা করে করে পুরো একেবারে, নাহলে সময় চলে যাচ্ছে। আনাপান সৃষ্টি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ধ্যান। এর ক্ষেত্রে পরিকর্ম নিমিত্ত হলো ধ্যানের একদম প্রাথমিক পর্যায়ের আলম্বন বা স্পর্শ অনুভূতি। অর্থাৎ এটাকে বলছে যে মানে আনাপান স্মৃতির প্রথম আলম্বন হচ্ছে যে মানে স্পর্শকে অনুভব করতে হবে, মানে প্রাথমিক যেটা পর্যায়, প্রাথমিকভাবে সেটা মানে যে স্পর্শ, যে শ্বাস নিচ্ছে বা ফেলছে, গ্রহণ করছে বা ফেলছে, ওই অনুভূতিটাই মানে প্রথমেই ওই প্রাথমিক পর্যায়ে সেটাই অনুভূতিটাই গ্রহণ করতে হবে, বা ওইটাই কিসের স্পর্শ? যে শ্বাস প্রশ্বাসের, যেটা আমরা কোথায় স্পর্শ? শ্বাস গ্রহণ করছি, ফেলছি, নাসিকার স্পর্শ। হ্যাঁ, নাসিকার অগ্রভাগে যে বাতাসের স্পর্শ হয়, ওই স্পর্শ। উপাসক পুতুল বাবু, উপাসক দীপেন বাবু, পরিষ্কার হয়েছে না? অন্যান্য ধ্যানে, যেমন কশিন ধ্যানে, পরিকর্ম নিমিত্তে কোনো দৃশ্যমান শারীরিক বস্তু, যেমন মাটির চাকতি বা মোমের শিকা হলেও আনাপান স্মৃতিতে এটি মূলত স্পর্শজনিত অনুভূতি। আনাপান স্মৃতিতে এটি মূলত স্পর্শজনিত অনুভূতি। আচ্ছা, এটা হবে যে বানতে মানে অর্থাৎ চোখের স্পর্শ? হ্যাঁ, না না, চোখের এটা ত্বকের স্পর্শ, ত্বক গেঞ্জির স্পর্শ। আর ওই কোশিনের মধ্যে যেগুলো মাটির চাকতি, এগুলো চোখের স্পর্শ, চোখের দেখা, চোখের দেখা। আর এটা হচ্ছে যে আমার ত্বক গেঞ্জির স্পর্শ, বাতাসের সঙ্গে ত্বকের যে সম্পর্ক, স্পর্শ হচ্ছে ওটা।
না, এটা অন্যান্য ধ্যানের ক্ষেত্রে মানে পরিকর্ম নিমিত্তটা কিসের ওটা? হুম তারপর হচ্ছে আনাপান স্মৃতিতে পরিকর্ম নিমিত্তের রূপ। নির্দিষ্ট স্পর্শ স্থান, শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার সময় বাতাস নাকের ছিদ্র বা উপরের ঠোঁটে স্পর্শ করে। এই স্পর্শের স্থানটি এবং স্পর্শ করার অনুভূতি হলো আনাপান স্মৃতির পরিকর্ম নিমিত্ত। আচ্ছা, বুঝা গেছে? পুতুলবাবু হ্যাঁ। বুঝছেন তো না? আর ঝামেলা নাই, পরিকর্ম করতে পারবেন। ঠিক আছে, তারপরে তারপরে হচ্ছে যে হ্যাঁ স্বাভাবিক পর্যবেক্ষণ, এটা পড়ে ফেলি। হুম শ্বাসের স্বাভাবিক গতি পর্যবেক্ষণ। এ পর্যায়ে সাধক শ্বাসকে নিয়ন্ত্রণ বা জোর করে পরিবর্তন করেন না, বরং বাতাস কিভাবে স্বাভাবিকভাবে ভেতরে ঢুকছে এবং বের হচ্ছে শুধু সেই শারীরিক স্পর্শ বা অনুভূতিতে মন একমুখী রাখেন। আচ্ছা, শুধু মানে ওই যে শ্বাস কিভাবে গ্রহণ করছে অর্থাৎ বাতাসকে বলছে এখানে, মানে বাতাস কিভাবে ভিতরে ঢুকছে আর কিভাবে বের হচ্ছে, শুধুমাত্র ওই মানে ওইটা তো শারীরিক ভাবে আমাদের স্পর্শ হয়, যেটা আমাদের নাকের মাধ্যমে যে বাতাসটা ঢুকে বা বের হচ্ছে, ওইটা শুধু ওই অনুভূতিতেই মানে মনকে স্থির রাখতে বলছে এখানে এক জায়গায়। এটা বেশি কষ্ট আছে, এটা সবাই খেয়াল করবেন। আমরা শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিলে কি হয়, আমাদের নিজে নিজে শ্বাস টানতে ফেলতে ইচ্ছে করে। এটা আপনারা খুব খেয়াল করুন, নিজে নিজে ইচ্ছে করে যে এটা আমি আমার ইচ্ছা মতো কন্ট্রোলাধীন এটাকে করতে চাই, ইচ্ছা মতো বড় শ্বাস ছোট শ্বাস এটা আমার ইচ্ছা মতো নিতে চাই, এইটা এখানে করা যাবে না। এটা খুব দ্বিতীয় পর্যায়ের। প্রথম পর্যায়ে যেমন তেমন আপনি শ্বাসের নাকের অগ্রভাগ দেখেছেন, বেশি জনে অধিকাংশ জনে এই জিনিসটা ভুল করে, এটা পারে না, পারতেছে না, না পারলেও প্রথম প্রথম কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে কাজ হচ্ছে যে আপনি স্বেচ্ছায় শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ এগুলো করা যাবে না। এটা শারীরিকভাবে যেটা চলতেছে ওই জায়গাটাকে খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে খুব যত্ন করে আসতে হবে। এখানে হট করে আসলে মাত্র ওই নিজের ইচ্ছাতে শ্বাস নেওয়া শুরু করবেন, হুট করে আসা যাবে না। খুব শান্ত হয়ে আস্তে 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 মানে খুব ওই যেমন কোনো একটা কিছুকে ধরতে হলে খুব আস্তে করে যেমন গিয়ে ধরতে হয়, লড়াচড়া না হয় মতো, ঠিক শ্বাস প্রশ্বাসকে জমানো যাবে না, ওটা ওটার তালে থাকবে। আমি আমার মনকে আস্তে আস্তে করে ওই জায়গায় নিয়ে যাব, পুরো খুব সতর্কভাবে দেখে থাকবে এটা কী করতেছে না করতেছে। হ্যাঁ, আমি কোনো প্রকারের ইচ্ছা প্রয়োগ করব না শ্বাস গ্রহণে শ্বাস ত্যাগে। আমার ইচ্ছা প্রয়োগ হবে যে কোথায়, এটার অনুভূতি জায়গায়, এটা এই সূক্ষ্মভাবে শ্বাস প্রশ্বাস কার্যক্রমের সঙ্গে যখন স্পর্শ হয় ওই স্পর্শের জায়গায় আমি সেখানে মন রাখার জন্য আমি জোর দেবো, যে ওইখানে মন রাখার জন্য জোর দিলে আমার মূল কাজ করা হবে না। আমি ইচ্ছে করে করে শ্বাস ফেলতেছি, শ্বাস ফেলার কার্যক্রম হবে যে, কিন্তু শ্বাসে মনোযোগ, শ্বাসের স্পর্শে মনোযোগ ওইটা আর হবে না। এই জায়গাটা মানে শিখতে হবে, এটা শিখতেই হয়, বারবার চেষ্টা করতে করতে একসময় এটা পারা যায়। আপনি নিজের ইচ্ছে তার কোনো শ্বাস নেবেন না, শরীর নিজের ইচ্ছাতেই শ্বাস নেয়। শারীরিক ইচ্ছা প্রক্রিয়াকে আপনি জাস্ট দেখা, অনুভব করা, এটা। উপাসক পুতুলবাবু বুঝছেন, উপাসিকা চন্দনাবাবু বুঝছেন? আরও এখানে অধিকাংশ জন আছেন তারা অনেক সময় ইচ্ছা করেও ভিডিও অফ করে রাখেন। ভিডিও অন করলে মনোযোগটা অনেক বেশি হয়, অনেক বেশি শিখতে পারবেন।
কারণ আমি আপনাদেরকে দেখতেছি। হ্যাঁ, তারপরে যদিও বা একটু কাপড় চোপড়ের শালীনতা রেখে থাকতে হবে, ধর্মীয় হাবভাব রাখতে হবে, এই কারণে যে যেহেতু রেকর্ড হয় সেজন্য। হ্যাঁ, কিন্তু মূল লাভ অগ্রগতি চাইলে অবশ্যই পুরো কন্টাক্ট থাকতে হবে। এটা পুরো একটুও যদি অমনোযোগী থাকে হচ্ছে না, হয় না। আর যাদেরকে আমি দেখতেছি তাদেরকে বারবার জিজ্ঞেস করতেছি, খেয়াল করতেছেন না? অন্যদের সঙ্গে তেমন আমার পরিচয় হচ্ছে না, প্রসঙ্গ হচ্ছে না, কিছু হচ্ছে না। সেজন্য এটা আজকে না, আস্তে আস্তে আপনারা সেটা সাবধান হবেন, হইলে শিখতে পারবো, আমরা বুঝতে পারবো। আপনাদের কথা কি, আমিও অফ করে দিয়ে বসে থাকলে আমিও এখানে অমনোযোগী হয়ে যাব। আমাকে দেখতেছে না তো, আমি ইচ্ছে মতো থাকি। অনেকে শুয়ে শুয়ে শোনেন, দেখেছি অনেককে শুয়ে শুয়ে শুনলে আর কদ্দূর হবে, চারটি চারটি গুজ্জে গুজ্জে করতে করতে করলে আর কদ্দূর হবে, বুঝছেন না? এটা ঠিক আছে। মানতে হ্যাঁ বলেন। মানতে শুয়ে শুয়ে ধ্যান করলে এটা ধ্যান হবে? শুয়ে শুয়ে ধ্যান করলে ধ্যান হবে, শুয়ে শুয়ে ধর্ম শুনলেও ধর্ম হবে। আপনার বসার শক্তি আছে, সবকিছু আছে, বেরাইম্য না হয়ে যদি আপনি শুয়ে শুয়ে যদি শোনেন, শুয়ে শুয়ে যদি হয় তাহলে তো হবে না। আর শুয়ে শুয়ে যদি আপনি ইচ্ছা মতো ইয়ে করেন, তাও কিছুক্ষণ পরে আপনার ঘুম চলে আসবে, তো আপনি তো আর ধ্যান করতে পারলেন না দীর্ঘ সময়, এই চর্চাগুলো এই চেষ্টাগুলো করতে পারলেন না ঘুম চলে আসলে, বুঝছেন না? শোয়ার ধ্যান কখন? যখন আমার এমনিতে আমি ঘুম যাব, আমার সাধকের বুড়া সাধকের 4 থেকে 5 ঘন্টা ঘুম যাওয়া উচিত, দরকার। জোয়ান সাধকগণের 4 ঘন্টা, তারপরে আর একটু বেশি অসুস্থ বুড়া যারা আছে তাদের আর একটু বেশি করে ঘুম যাওয়া উচিত। ওই ঘুমানোর টাইম যেটা আছে, ঘুমানোর শুরুর দিকে এই স্মৃতি করার নিয়ম। এমনি যখন তখন আপনি শুয়ে যাওয়ার কথা এটা না, কারণ শুয়ে গেলে তো আমাদের ঘুম চলে আসে যে, বুঝতে পারছেন? শোয়ার স্মৃতি কখন করবেন? যখন আপনার ঘুমের টাইম তখন, অন্য সময়ে না। তবে শোয়ার স্মৃতি করার সময় অবশ্যই শক্ত ম্যাটে করতে হয়। আর বিছানায় যেটা একদম একেবারে সারা 4-5 ঘন্টার জন্য রিল্যাক্সে যাচ্ছেন আপনি, সেটা আপনার বিছানায় আপনি করবেন, জাস্ট স্মৃতি সহযোগে এটা। আর কখনো যদি বলেন যে না আমি কি শুয়ে একটু করে ধ্যান করবো, তখন এটা শক্ত মেজের মধ্যে, শক্ত জায়গাতে। তারপরে শ্বাসের স্বাভাবিক। তারপরে হচ্ছে যে আনাপান স্মৃতির পার্থক্য। পরিকর্ম নিমিত্ত, নাকের ডগায় বা উপরের ঠোঁটের বাতাসে আসা যাওয়া শারীরিক স্পর্শ অনুভব করা। আচ্ছা, এরপরে তো বান্ধব উদ্গ্রহ নিমিত্ত চলে আসছে। এগুলো পড়ে ফেলবো বান্ধব, উদ্গ্রহ নিমিত্ত। হ্যাঁ হ্যাঁ, আগেরটা না পড়লেও চলবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। পড়লে কি হবে, ওটাতে আছে যে সবার মানে জেনারেল ব্যাপার, এটা শুধু আনাপান স্মৃতির জন্য বলা হয়েছে। এটা যেহেতু আমরা অধিকাংশ জনেই আনাপান স্মৃতিতে আমরা করব, চর্চা করব, সেজন্য এটা স্পেশালি দরকার। আর ওটা হচ্ছে জেনারেল, সব ধ্যানের জন্য আগেরটা, সেজন্য দুটোটা পড়ার দরকার। এটা স্পেশালি আনাপান স্মৃতির কথা আসছে যে, সেজন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে যে অর্থাৎ উদ্গ্রহ নিমিত্ত, কিভাবে আনাপান স্মৃতিতে উদ্গ্রহ নিমিত্ত আনা যায়। হচ্ছে মনোযোগ গভীর হলে
এই স্পর্শের অনুভূতিটি মনের একদম স্থির ও স্পষ্ট হয়ে ওঠে। সাধক তখন কেবল বাতাস নয়, শ্বাসের সেই ধারাবাহিক প্রবাহকে মানসিকভাবে দৃঢ়ভাবে ধারণ করতে পারেন। ধারাবাহিক প্রবাহকে আচ্ছা, উদ্গ্রহ নিমিত্ত মানে যখন উদ্গ্রহ নিমিত্ত গ্রহণ করে, তখন মানে মনোযোগটা ওই পরিকর্ম নিমিত্তের চাইতেও গভীর হয়। হ্যাঁ, মানে মনোযোগটাও গভীর হয় আর এটা খুব সুস্পষ্ট হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা একটা জিনিস 2 মাইল দূরে থেকে দেখা একরকম, আবার এটা যখন আমি 10 হাত দূরে থেকে দেখি তখন দেখা আরেক রকম। আরেক রকম। হ্যাঁ, হ্যাঁ, এটা উদাহরণস্বরূপ সেভাবেও বলা যেতে পারে। ওই 2 মাইল দূর থেকে দেখছিলাম, আবার একেবারে 10 হাত কাছে এসে 5 হাত কাছে এসে দেখতেছি। এই দেখাগুলোর মধ্যে কিন্তু তফাৎ আছে। হ্যাঁ, পরিষ্কার এবং সুস্পষ্ট। সুস্পষ্ট। হ্যাঁ, প্রত্যেকটা তারপর অবকাঠামোকে, শ্বাস-প্রশ্বাসের প্রত্যেকটা অবকাঠামো, প্রত্যেকটা ধারাবাহিকতাকে, প্রত্যেকটা জায়গাকে খুব সুস্পষ্টভাবে দেখা যায়। তারপর হচ্ছে যে প্রতিভাগ নিমিত্ত। ধ্যান অত্যন্ত গভীর হলে এই স্পর্শের অনুভূতিটি সম্পূর্ণ বদলে গিয়ে একটি মানসিক আলোর চিহ্ন, চিহ্নে পরিণত হয়। এক এক সাধকের ক্ষেত্রে এ প্রতিভাগ নিমিত্ত এক এক রকম হয়। যেমন তুলার মতো নরম, শুভ্র আলো, তারার চমক, স্ফটিকের মতো স্বচ্ছ রশ্মি বা পূর্ণিমার চাঁদের আলো। বান্তে এটা কি মানে ধ্যানের অনুযায়ী কি ওনার ওরকম হয় যে মানে এটা অর্থাৎ ওনার আমি ধ্যান যদি বলছি, এটা আমরা আগে আলোচনা করছিলাম। ওটা হচ্ছে যে স্পষ্ট হয়েছে প্রতিভাগটা, না, উদ্গ্রহটা হচ্ছে যে উদ্গ্রহটা সুস্পষ্ট হয়েছে। আর এর পরবর্তীতে প্রতিভাগ যেটা আছে, এটা তো স্পষ্ট তো আছে, সে জায়গায় ওই জায়গাটাকে লাইট জ্বালাই দিলে যেমন ওটা আরো বেশি সুস্পষ্ট হয়ে যায়। আমরা কতগুলো সাইনবোর্ডের মধ্যে দেখি, সাইনবোর্ড একটা হচ্ছে যে বাইরে থেকে লাইট দিয়ে আলোগুলো মানে ওই অক্ষরগুলোকে, শব্দগুলোকে দেখা যায় লাইট দ্বারা। আর একটা দেখবেন ওই অক্ষরগুলোর মধ্যেই লাইট, ওই অক্ষরগুলো বেশি একেবারে লাইটে এগুলো অক্ষরগুলো পর্যন্ত দেখেছেন এরকম? এখানে হচ্ছে যে ঠিক ওই জায়গাটা, আমি যে জায়গাকে স্মৃতি করতেছি সেই জায়গা এখন শুধু সুস্পষ্ট নয়, এখন ওটা জ্যোতির মতো জ্বলতেছে। এটা মানে দেখতে কোনো অসুবিধাই নাই। বান্তে ওইটা আর কি, যেটা আমরা 10 হাত থেকে যেটা দেখেছি লেখাটা, এটা সেটা মনে যখন করো একদম কাছ 1 হাত, থেকে এসে দেখলে 1 হাত, 1 হাত হ্যাঁ, বলা যায়, অথবা 1 হাত না বলে এভাবেও বলতে পারি আমরা, ওটা এখন জ্বলতেছে ওই লেখাটা বা ওই বিষয়টা এখন জ্বলতেছে, পুরা লাইটেড হয়ে গেছে, ওটা নিজেই লাইটেড হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। সেজন্য এটাকে বলা হয় উদ্গ্রহ। তো এটা জাস্ট আমরা উদাহরণ, এক একজনের উপর যেয়ে এক এক রকম হবে প্রত্যেকটা জিনিস। আমরা যত বেশি একইভাবে ঠিকঠাক মতো করলে, পরিকর্ম যদি ঠিকঠাক মতো হয়, ক্রমান্বয়ে এটা করতে করতে প্রতিভাগ উদ্গ্রহ হবে, উদ্গ্রহকে যত্ন করলে প্রতিভাগ হবে। এভাবে ক্রমান্বয়ে এই 3টি পর্যায়, এগুলো এই চেষ্টা প্রচেষ্টার পর্যায়গুলো কিন্তু এখনো। তবে এগুলো চিনলে আমাদের যে ধ্যান করার ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো জানলে আর কি। এগুলো এই যে শ্বাস প্রশ্বাসের বিষয়টা যদি দেখতেছি যে হ্যাঁ এটা তো আমার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, প্রথম আমরা যেহেতু সংসারী মানুষ, আপনারা যেহেতু সংসারী মানুষ, এটা প্রথম অনেক কষ্ট হবে চিত্তকে ধরতে, কিন্তু প্রতিদিন চর্চা করতে করতে, প্রতিদিন
এই কিছুক্ষণ পর সময় বের করব, কিছুক্ষণ পর সময় বের করব, একটু বসবো। বসতে বসতে একটা রুচি উৎপন্ন হবে। এই 10 মিনিট 15 মিনিট, 10 মিনিট 15 সুযোগ পেলে বসে যান। এ করতে করতে একসময় দেখবেন যে এটা খুব একটা অভ্যাস হয়ে যাচ্ছে। আর যত একটা শান্ততর অবস্থা হবে, এটা এমনি অটোমেটিক হয়। কারণ আমরা চোখ খোলা থাকলে থাকলে সারাক্ষণ, নাইলে কিছু কারেঙ্কাল না থাকলেও ফুতের বউয়ের সঙ্গে হইলেও কারেঙ্কাল করতে বসে যায়, জিয়ের সঙ্গে হইলেও কারেঙ্কাল করতে বসে যায়। যখন দেখবেন যে আপনি অধিকাংশ সময় ধ্যানে কাটাচ্ছেন, অটোমেটিকভাবে মন থেকে একটা প্রশান্ত উৎপন্ন হচ্ছে, শান্তি লাগতেছে, আপনার বেশি বেশি শান্তি লাগিয়ে যাবে, বুঝছেন না? এই মানসিক প্রশান্তি থেকে শারীরিকভাবেও শান্তি ছড়িয়ে পড়ে। আর না, কাম না থাকলে সারাক্ষণ গুডুর গাডুর ঘরের কোন দিকে কি, মানে শাশুড়ির যেটা খাইছো তার কি ভালো হয়েছে যে এতগুলো, এগুলো চোখে দেখবে না, কোন দিকে কি গন্ডগোল করছে এগুলো খুঁজে বের করে। তাই অনেক সময় বউকে নাম ধরে ডাইরেক্ট বকতে না পারলে জিয়ের মাধ্যমে, জিয়ের নাম ধরে বউকে বকে। হ্যাঁ, তারপরে বউও করতে পারে না, শাশুড়িকে ডাইরেক্ট বকতে পারে না, ওর মেয়েকে নাম ধরে শাশুড়িকে বকে, বুঝছেন না? তারপরে এরকম কয়েকদিন চলতে তারপরে আস্তে করিয়ে আবার শুরু হয় নানা ধরনের হান্ডি ডেক্সি ভাঙা থেকে শুরু করে নানা কিছু। ঠিক আছে, সেজন্য এগুলো শুধু আমাদের যে শারীরিক মানসিক প্রশান্তি দেয় এমন না, আমাদের সংসারেই একটা সুখ আনে। একদিকে লাভ এরকম না, সর্বদিকে লাভ দেয়। তারপরে হচ্ছে সংক্ষেপে, আনাপান স্মৃতির পরিকর্ম নিমিত্ত হলো নাসারন্ধ্র বা ঠোঁটের উপর শ্বাসের স্পর্শবোধ, যাকে অবলম্বন করে সাধক ধ্যানের যাত্রা শুরু করেন। শেষ বান্তে। তাহলে এটা খুব সুন্দর করে, হ্যাঁ বলে। যদি ভান্তে নাকের অগ্রভাগে শ্বাসের স্পর্শটা যদি অনুভব করা না যায়, সেক্ষেত্রে পরিকর্ম নিমিত্ত কিভাবে তৈরি করা যেতে পারে? শ্বাসের অগ্রভাগে করতে হবে এরকম না, আপনি শ্বাসটা তো ধরতে পারবেন অবশ্যই, আজকে না কালকে একটু স্থূল প্রক্রিয়া হইলেও অবশ্যই ধরতে পারবেন আপনি, বুঝছেন না? তবে হ্যাঁ, আপনার কথা অতীব ঠিক যে অনেকে টোটালি ধরতে পারে না, যে এরকমও আমরা পাইছি। না আমি কোনো মতে এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, তখন তাদেরকে পেটের ফুলা কমা এগুলো ধরতে বলতে হয়, করি আমরা। তারপরে কিছু একটা অনুভূতি তো হয়, এই যে কোনো একটা জায়গাতে তুমি এই শ্বাস প্রশ্বাসের এটা অনেকে এরকমও করতে হয়েছে, এখানে আঙ্গুল দিতে হয়েছে, আঙ্গুলের এটা করো, এখানে যে বাতাসের স্পর্শ হয়, গরম ঠান্ডার সময় ঠান্ডা, ঢুকানোর সময় গরম, এমনটাও করা যায়। এগুলো কোনো অসুবিধা না, তবে যেটা স্বাভাবিক নিয়ম হচ্ছে যে করা। হুট করে কাউকে ধ্যানে বসাই দিলে, খুব চঞ্চল মানুষকে, এরা বুঝতে পারে না। কিন্তু যারা আপনারা, বিশেষ করে আপনাদের কথা বলছি, আপনারা এতদিনের ধৈর্য, যেটা পড়ার একটা ধৈর্য, এটা কিন্তু কম না। এই যে ধৈর্য ধরে বসে থাকছেন, যারা ক্যামেরা অফ করে আছেন তারা তো অনেক সময় শুয়ে শুনতেছেন, তাদের ধৈর্যটা এত বেশি বলতে পারবো না। কিন্তু যারা এভাবে ক্যামেরার সামনে করে বসে আছেন, এটা কিন্তু কম কথা না। এটার মাধ্যমে আমি বুঝতে পারি যে আপনাদের মধ্যে এটা স্পর্শটা বুঝতে পারবেন না, এমন হবে না। অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন। বুঝতে পারার জন্য আপনাকে 4-5 দিন সময় নিলেও কোনো অসুবিধা নাই। এটা যদি বুঝতে না পারেন, এটা বোঝা আপনার প্রথম কাজ। তো এটা বোঝার জন্য আপনি 4-5 দিন 7 দিন সময় নেন, কোনো অসুবিধা নেই। দেখবেন আস্তে আস্তে চিত্ত যত সূক্ষ্ম হতে থাকবে,
আর চিত্ত সূক্ষ্ম হচ্ছে মানে সূক্ষ্ম হইলে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো শোনা যায়। আমাদের কথা বলি, আমার একটা উপলব্ধির কথা। নর্মালি আমরা একটু দূরের শব্দগুলো অনেক সময় শুনতে পারি না। আমি একসময় একটা কৌতূহল, এখন এটা বুঝি যে এত বিশেষ দরকার নেই। আমি একসময় একটা গুহা বানিয়েছিলাম বিশাল লম্বা করে, কোনো শব্দ টব্দ না ঢোকার জন্য। হ্যাঁ, গুহা। তো ওই গুহার মধ্যে ধ্যান করতাম। ওখানে নর্মালি আমি যখন স্মৃতিহীন থাকি কোনো শব্দ শুনি না, একদম চুপ, সাইলেন্ট। যখন ধ্যানে বসি অনেক দূর দূরান্তের ছোট ছোট শব্দ, ছোট ছোট কথা, এগুলো শুনে যাই। ইন্দ্রিয় প্রখর হয়ে যায়। সূক্ষ্ম হইলে তখন এমনটা হয়। ঠিক আমাদেরও ধ্যানে যখন বসবো, প্রথম বসলে মাত্র 10-15 মিনিট এগুলো নানা জাতীয় চিন্তা করতে করতেই চলে যাবে। এটা নানাভাবে ওই চিত্তকে ওই দিক থেকে মেরে এখানে আনা, ওই দিক থেকে চারিদিকে দুধতে মেরে 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 মেরে, যেমন ছোট বাচ্চাকে আনতে হয় আমাদের। হ্যাঁ, নানা কিছু বুঝিয়ে সুজিয়ে নানা কাণ্ড কারখানা করে করে আমাদের নাসিকার জায়গায় আনতে হবে। আনার পরে ক্রমান্বয়ে আস্তে আস্তে ওটা দেখতে 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 একসময় অনুভূতিও আমি বোঝা শুরু করব, নাসিকার অগ্রভাগের অনুভূতিটা। অগ্রভাগ বলতে শুধু এখানে এখানে না, অগ্রভাগ বলতে বাতাস যেখানে লাগতেছে আর কি, যেখানে ঘর্ষিত হয়ে বাতাসটা যায়, সেটা সেই জায়গা। এমনি অগ্রভাগ লেখা আছে, ঠিক আছে, কিন্তু অগ্রভাগ হতে হবে এরকম কোনো কথা নেই। যে কোনো একটা জায়গাতে আমার কি হয়, এখানে সেন্সরিত হয়, ওই জায়গাটাকেও চিন্তা করলে হবে। তা আর উপরেরটা তো আজকে আর শেষ করা যাবে। এর জেনারেলি যেটা আছে সেটা, এটা একবার পড়ে ফেললে হয়ে যাবে। পুরা বিশেষ আলোচনা করতে হবে। আলোচনা তো এখানে হয়ে গেছে 3টা পর্যায়ে না, বলতে হ্যাঁ। এখানে নর্মালি পড়ে গেলেই হয়ে যাবে। পরিকর্ম নিমিত্ত পড়েছিলাম, উদ্গ্রহ নিমিত্ততে ওইখান থেকে পড়তে হবে যে উদ্গ্রহ নিমিত্ত। উদ্গ্রহ বা ধারণাকৃত চিহ্ন। ধ্যানী যখন চোখ বন্ধ করে বা বাহ্যিক বস্তুটির দিকে তাকি, বস্তুটির দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মনে মনে সেই বস্তুর একটি নিখুঁত মানসিক ছবি বা প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পান, তখন তাকে উদ্গ্রহ নিমিত্ত বলে। প্রকৃতি এটি কোনো বাহ্যিক বস্তু নয়, বরং মনের ভেতরে মনের ভেতরে ধারণ করা অবিকল ছবি। উদাহরণ, চোখ বন্ধ করার পরেও যদি মাটির চাকতি বা মোমের শিকা অবিকল রূপটি মনের পর্দায় ঠিক তেমনি স্পষ্ট ভেসে ওঠে, যেমনটি চোখ খোলা অবস্থায় দেখা যাচ্ছিল। অবস্থা এই নিমিত্ত অর্জিত হলে বোঝায় ধ্যানের একাগ্রতা বৃদ্ধি পাচ্ছে এবং চঞ্চলতা কমছে। তবে এটি তখনও সম্পূর্ণ নিখুঁত বা স্থির নয়। প্রতিভাগ নিমিত্ত। প্রতিভাগ বা বিশুদ্ধ মানসিক চিহ্ন। ধ্যান যখন আরো গভীর ও সূক্ষ্ম পর্যায়ে পৌঁছায়, তখন উদ্গ্রহ নিমিত্ত পরিবর্তিত হয়ে প্রতিভাগ নিমিত্তের রূপ নেয়। এটি বস্তুটির বাস্তব বা স্থূল রূপ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ বিশুদ্ধ ও জ্যোতিময় মানসিক ধারণার পরিণত হয়। প্রকৃতি এটি শারীরিক বস্তুর কোনো ত্রুটি বা স্থূলতা বহন করে না। এটি অত্যন্ত নির্মল, উজ্জ্বল এবং আয়নার মতো, বা মেঘের আড়াল থেকে ওঠা চাঁদের মতো দীপ্তিময় মনে হয়। উদাহরণ, মোমের শিকা বা মাটির চাকতির মানসিক ছবি যখন কোনো স্থূল আকার হারিয়ে কেবল একটি স্ফটিক স্বচ্ছ নির্মল আলোর রূপ নেয়। অবস্থা প্রতিভাগ নিমিত্ত আবির্ভূত হওয়া মানে সাধক উপাচার সমাধি অর্জন করেছেন।
এরপরে সাধক ধ্যানের প্রথম ধ্যান বা ধ্যানে প্রবেশ করতে সক্ষম হন। সংক্ষেপে নিমিত্তের রূপান্তর। নিমিত্তের প্রকার: রূপ, প্রকৃতি, ধ্যানের স্তর। পরিকর্ম নিমিত্ত বাহ্যিক বস্তুর সরাসরি প্রত্যক্ষ রূপ, অর্থাৎ প্রাথমিক প্রস্তুতি। আর উদ্গ্রহ নিমিত্ত হচ্ছে মনের ধারণা করা বাহ্যিক বস্তুর অবিকল প্রতিচ্ছবি, এটা প্রাথমিক মনোযোগ। আর প্রতিভাগ নিমিত্ত অতি সূক্ষ্ম, বিশুদ্ধ ও জ্যোতির্ময় মানসিক চিহ্ন, উপাচার, সমাধি। এই 3 প্রকার নিমিত্তের মাধ্যমে একজন ধ্যানী ধাপে ধাপে চঞ্চল মনকে শান্ত করে গভীর সমাধিতে উন্নীত হন। বান্তে। তাহলে এই জ্যোতির্ময় মানসিক চিহ্ন, এটা কিন্তু প্রক্ষান্তরে উপাচার সমাধি। বুঝা গেছে? হ্যাঁ। তারপরে এই উপাচার সমাধিকেই যত্ন করলে ক্রমে এটা অপর্ণার দিকে আমরা যাব। কালকে আমরা উপাচার এবং অপর্ণা এই দুটোটা কমপ্লিট করব। হ্যাঁ, তাহলে আজকে উপাচার সমাধি পর্যন্ত একটা মোটামুটি ধারণা হয়েছে। প্রতিভাগ নিমিত্তই প্রক্ষান্তরে কি উপাচার সমাধি। এই পয়েন্টগুলো এগুলো লিখে থাকতে হবে। আর এটা সাধকদের প্রথম নতুন যুগে সাধকদের যেখানে ধ্যান করে ওখানে আশেপাশে টাঙানো থাকলেই ভালো লেখাগুলো, অথবা খাতা উল্টালেই দেখতে পাওয়া যায়, এরকম জায়গায় থাকলেই ভালো। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধী দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তে দ্বারা কাতা সাবধান অপরাধ ক্ষমা